বিশেষ ঘোষণা, এখন থেকে হরেক রকম গল্প 2.0-তে থাকছে গল্প শোনো টাকা যেত কন্টেস্ট। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এখন থেকে গল্প শুনলে টাকা জিততে পারবেন আপনারা। আমাদের প্রতিটি গল্পের মধ্যে থাকবে 3টি প্রশ্ন, আর সেই প্রশ্নের প্রথম 10 জন সঠিক উত্তরদাতাকে আমরা দেব নগদ টাকা উপহার। হ্যাঁ, নগদ টাকা উপহার। তবে বাকিরা নিরাশ হবেন না, বাকি সঠিক উত্তরদাতাদের মধ্যে আমরা বেছে নেব যে কোনো 3 জনকে, যারাও পাবেন নগদ টাকা উপহার। প্রথম 10 জন বিজেতা এবং আমাদের বাছাই করা 3 জন শ্রোতাকে আমরা তাদেরই কমেন্টের রিপ্লাইয়ে জানিয়ে দেব। তাহলে পুরো গল্পটি শুনে তাড়াতাড়ি 3টে প্রশ্নের জবাব দিয়ে ফেলুন। আর হ্যাঁ, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না, কিন্তু আপনাদের সঠিক উত্তর দেখে বাকিরাও সেই উত্তরটি কপি করতে পারে। আমরা আবারও বলছি, কমেন্টে সঠিক উত্তর লেখা যাবে না। আমাদের গল্পের শেষে কিভাবে উত্তর দিতে হবে আর টাকা জিততে হবে সব পদ্ধতি বলা আছে। তাহলে আর দেরি করবেন না, সঠিক উত্তর দিয়ে নগদ টাকা জিতে ফেলুন। নমস্কার, আমি অনিরুদ্ধ, আর আমার সঙ্গে রয়েছে চিঞ্জিত। আজ আপনারা শুনবেন সুপর্ণা নাথের কলমে জীবন্ত কবচ। গল্পটি প্রথম প্রকাশিত হয় পালক পাবলিশার্স কর্তৃক 16ই শিহরণ সংকলনে। শুনতে থাকুন আজকের গল্প জীবন্ত কবচ। এবারে শীতটা পড়ব না করেও বেশ জমিয়েই পড়েছে। আমার শহুরে ঠান্ডা সওয়া চামড়ায় কামড়টা বেশ কষেই বসিয়েছে। তাই বেড়াতে এসেও আপাতত সন্ধ্যের পর লেপ কম্বলই আমার সম্বল। অবশ্য যে অভিজ্ঞতা প্রত্যক্ষ করলাম, তারপর সন্ধ্যের পর কম্বলের নিরাপদ আশ্রয়টাই শ্রেয় মনে হচ্ছে। আজ যখন কথাটা ভাবছি, তখন হয়তো তার গাম্ভীর্য কিছুটা লঘুই মনে হচ্ছে, কিন্তু কিছু অভিজ্ঞতা আমাদের জীবনের সব বিশ্বাস অবিশ্বাসের সমীকরণটাই গড়িয়ে দেয়। বাস্তব অবাস্তবের পারেও একটা জগৎ থাকে, তা আমাদের শিক্ষিত মন যতই না মানতে চাক, তাতে তার অস্তিত্বের বাস্তবতায় কোনো হেরফের হয় না। বাতাসে হিমেল ছোঁয়া লাগলেই বাঙালির মন আর বাড়িতে টেকে না। আমিও ব্যতিক্রম নই। এমনিতেও ঝাড়া হাত পা ব্যাচেলার মানুষ, পিছুটান বলতে কিছুই নেই। পৈতৃক বাড়ি আর ঠিকঠাক একটা চাকরি, ব্যাস এইটুকুই আমার সম্বল। আর হ্যাঁ, পরিবার বলতে আমার ঠাকুমার আমলের মানুষ মানদা মাসি। বয়সে তিনি আমার ঠাকুমা তুল্য, কিন্তু মা ওনাকে যে নামে ডাকত, আমিও সেই নামেই ডাকি। মানদা মাসি আমার এই উড়নচণ্ডী জীবন আর সংসারটা খানিক মানুষের মতো করে রেখেছেন, বলা ভালো বেঁধে রেখেছেন। সারাটা বছর মানদা মাসির হাতের ডাল ভাত নাকে গুঁজে 10টা 5টা অফিস। বিনোদন বলতে মাঝে মধ্যে বন্ধুদের সাথে ফোন আলাপ। অবশ্যই এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে যোগাযোগটা আরো নিবিড় হয়েছে। সবাই জীবনের স্রোতের টানে ভেসে গেছে বিভিন্ন দিকে, দেখা সাক্ষাৎ হয় না বললেই চলে। আর হলেও ওই ভিডিও কলই ভরসা। তবু হয়তো মনের টানটা এখনো বাঁচিয়ে রাখতে পেরেছি আমরা। তাই বছরের এই শেষ পর্যায়ে শহর কুয়াশা মাখলেই আমরা প্ল্যান করি একসাথে কোথাও পালিয়ে যাওয়ার। এমনই এক ভার্চুয়াল আড্ডায় সেদিন সৌনকই প্রস্তাবটা পারল। আচ্ছা, সামনেই তো বড়দিনের ছুটি, মানে বছর শেষের কয়েকটা দিন আমরা কারো একটা বাড়িতে মিট করলে হয় না? একটু আউটিং আর কি, মানে কয়েকদিন জমিয়ে খাওয়া দাওয়া আর গল্প আড্ডা। ওই সাইট সিইং বা শপিং ওসব না কিন্তু। দারুণ প্রস্তাব ভাই। সারা বছর ইঁদুর দৌড়ের পর বেড়াতে গিয়েও ওই দৌড়াদৌড়ি না করতে হলেই মঙ্গল। একটু শান্তি, একটু নস্টালজিয়া, দারুণ খাওয়া দাওয়া, এটাই তো বেড়ানোর আসল এসেন্স। আমরা সবাই মোটামুটি এক কথায় রাজি। আমাদের গ্রুপে তো ধর মোট 5 জন, তবে সবাই কম বেশি কলকাতা বা তার আশপাশেই থাকে, অথবা কলকাতার বাইরে। তাহলে কার বাড়িতে মিট করা যায়? জমিয়ে আড্ডা দেওয়ার জন্য একটা জুৎসই জায়গাও তো দরকার নাকি? এক কাজ কর না, আমার এক মামা দাদু মানে
মায়ের মামার বাড়ি আছে বোলপুরের কাছে। বেশ গ্রাম্য পরিবেশ, ফ্রেশ অক্সিজেন, ফ্রেশ নলেন গুড়, জ্যান্ত মাছ from বাড়ির পুকুর। কিরে বল, যাবি? উত্তরটা যে কি ছিল তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। গ্রামের নামটা বেশ অন্যরকম, ভোড়াই। ভোড়াই গাঁয়ের নাম আগে শুনিনি, অবশ্য এদেশের কটা গ্রামই বা চিনি আমরা। জায়গাটা ঠিক বোলপুর নয়, বরং সেখান থেকেও আরও 15-20 কিলোমিটার দূরে। কলকাতা থেকে আমি, সৌনক, অর্ক, অরিজিৎ আর প্রীতম একসাথেই রওনা হলাম। পৌঁছতে প্রায় শেষ দুপুর। সেদিন ওখানে পৌঁছতেই প্রায় বিকেল গড়িয়ে গেল। তারপর প্রাথমিক আলাপ পরিচয় মিটিয়ে স্নান খাওয়া সেরে গুছিয়ে গাছিয়ে নিতেই সন্ধে কেটে গেল। রাতে খাবার পর ক্লান্ত শরীরে ঘুম নামতে বেশি দেরি হলো না। পরদিন ভোরে উঠে আমি, সৌনক আর প্রীতম গ্রাম ঘুরতে বেরোলাম। শহুরে ধোঁয়া ধাঁধানো চোখে আর মনে যেন শীতল শ্যামল ছায়া নেমে এলো। সবুজের যে এত রকম ফের হতে পারে, বা আকাশ যে এতটা নীলাভ হয়, তা এখানে না আসলে বুঝতেই পারতাম না। কি অদ্ভুত সুন্দর জায়গাটা! অনাড়ম্বর পরিমিতি যেন প্রকৃতিকে ঐশ্বর্যময় করে তুলেছে। প্রীতম বলল, তা হ্যাঁ রে সৌনক, তুই নিশ্চয়ই প্রায় আসিস এখানে ছুটি কাটাতে? না রে ভাই, আমি নিজেই বহু বছর পর এলাম এখানে। আগে ছোটবেলায় ছুটি ছাটায় অনেক এসেছি, কিন্তু এখন আর হয়ে ওঠে না রে। তা অবশ্য ঠিক, এখন মানুষের কাজের চাপ এতটাই বেড়ে গেছে যে ছুটি কাটানোর কথা প্রায় ভুলেই গেছে। তা সৌনক, এটা কি কাকিমা, মানে তোর মায়ের কি নিজের মামার বাড়ি? না রে, এটা আমার মায়ের এক সম্পর্কের মামার বাড়ি। আগে পরিবার অনেক বড় ছিল, তবে সময়ের সাথে সাথে সবাই যে যার মতো ছড়িয়ে পড়েছে। এখন শুধু এই মনোজ দাদুই কয়েকজন কাজের ঠাকুর, চাকর, মালিকে নিয়ে এখানে থাকেন। দিদিমা অনেকদিন হলো গত হয়েছেন। দাদু এখন বাগান, গাছপালা এসব নিয়েই মেতে আছেন। তবে মনোজ দাদু মানুষটি খুব মন খোলা চমৎকার মানুষ। বয়স অনুপাতে অনেক সুঠাম ও সুস্থ, সর্বোপরি খুব প্রাণোচ্ছল মানুষ আর খুব আলাপীয়। দুপুরবেলা ধবধবে ধোঁয়া ওঠা তুলাই পাঞ্জি চালের ভাত, সাথে দেশি হাঁসের লাল ঝোল দিয়ে ডান হাতের কাজটি খুব জমিয়েই হলো। হাঁসের মাংস এই প্রথম খেলাম আমি। খাওয়া দাওয়ার সাথে টুকটাক গল্পও চলছিল ভালোই। কথায় কথায় মনোজ দাদু বললেন, তা দাদু ভাইয়েরা, বিকেলে বেড়াতে গেলে সাথে আমার ভজন ঠাকুরকে নিয়ে যেও, আর সন্ধে লাগার আগে বাড়ি ফিরে এসো। আজ দিনটা কিন্তু ভালো নয়। প্রীতম ভুরু কুঁচকে বলল, কেন দাদু, আজ কি দিন? তেমন কিছুই না। তোমরা শহরে থাকো, তার উপর ইয়াং ব্লাড, এসব কথাই হয়তো বিশ্বাস করবে না। আজ নষ্ট চাঁদের দিন, এক বিশেষ অমাবস্যা। তাই বললাম সন্ধে নামার আগে বাড়ি ঢুকে এসো, আর সাথে ভজনকে নিও। কাল যত খুশি রাত করে ঘুরো, বারণ করব না। অর্ক কিছু একটা বলতে যাচ্ছিল, আমি চোখের ইশারায় থামতে বললাম। খাবার পর ছাদে গিয়ে বসলাম আমরা 5 জন। উদ্দেশ্য একটু রৌদ্র, সাথে একটু ধূম সেবন। অরিজিৎ সৌনককে বলল, এই তোর দাদু খুব সুপারস্টিশিয়াস না? অবশ্য গ্রামের মানুষ, তাও আবার পুরনো দিনের, এরকম হওয়াটাই তো স্বাভাবিক। বরং উল্টোটা, উনি বিজ্ঞানের ছাত্র ছিলেন এবং শিক্ষকও। হাই স্কুলে ফিজিক্স পড়াতেন। তাহলে কেন এত? আচ্ছা, উনি যখন বলছেন কথাটা একদিনের জন্য মেনে নিলেই তো হয়। এমনিতেও অচেনা জায়গা, রাত বিরেতে না হয় নাই ঘুরলাম। শোন রাজা, তোর এই মেসো মশাই টাইপের কথাগুলো শুনলো না। আমাদের কথার মাঝেই
শ্রীমান ভজন এসে পড়লেন। দাদা বাবুরা কই চলেন, বেড়াতে যাবেন তো? ভজনদা দাদুর বিশেষ প্রিয়, যেন নিজের ছেলের মতোই স্নেহ করেন। বলতে গেলে দাদুর ছায়া সঙ্গী। লম্বা চওড়া, রীতিমতো ব্যায়ামপুষ্ট চেহারা। বয়স বোঝার উপায় নেই, মধ্য 40 বা মধ্য 50ও হতে পারে। এমন মানুষ সাথে থাকলে সত্যি মনের জোর বাড়ে। ভোড়াই গ্রামে আলাদা করে তেমন কিছু দেখার নেই, তবে ভজনদা গাইড হয়ে আমাদের এখানে জমিদারের পুরনো ভাঙা প্রাসাদ, সেই সংলগ্ন রানীর দিঘি, রাধা মাধবের দেউল, কালীবাড়ি সব ঘুরিয়ে দেখালো। দিঘির ব্যাপ্তি বিশাল, দিঘি না বলে ঝিল বলাটাই শ্রেয়। রানীর দিঘির অপর পারে সূর্য পাটে যাওয়ার তোড়জোড় করছে দেখে ভজনদা ব্যস্ত হয়ে বলল, দাদারা এবার ওঠেন, চলেন ফেরা যাক, আর দেরি করা ঠিক নয়। ভজনদা, এত সুন্দর সূর্যাস্তের কয়েকটা ছবি তুলতে পারবো না? আর আমরা কি কেউ ছোট নাকি? আর তুমিও তো আছো, সন্ধে হলেই বাকি, তুমি তো পথঘাট সব চেনো। দাবাবু, পথঘাটের কথা নয় কো, আজ নষ্ট চাঁদ। ও চাঁদ দেখলে ভালো মানুষেরও পা ভারী হয়, মাথা কাজ করে না। চলি চলো গো, দেরি করনি। তর্কাতর্কি আর কথায় কথায় সেই দেরিই হয়ে গেল। দাদু সৌনককে একবার ফোন করেও তাড়া দিলেন। অবশেষে যখন আমরা বাড়ির পথ ধরলাম তখন সন্ধে। ছায়া চাদর জড়িয়ে নিয়েছে ভোড়াই মা। ভজনদার সাথে দুটো বড় 5 ব্যাটারির টর্চ এনেছিল। একটা জেলে নিজে নিল, আর একটা সৌনকের হাতে দিয়ে বলল, দাবাবু তুমি সুমুখে চলো, মাঝে তোমার বন্ধুরা আর আমি শেষে থাকছি। সবাই একসাথে থেকো, আলাদা হয়ে যেওনি। সন্ধ্যের মুখেই ঠান্ডাটা বেশ ধারালো। এইদিকে কোনো স্ট্রিট লাইটের বালাই নেই। কি জানি, বোধহয় অন্ধকারে ঠান্ডা বেশি লাগে। আর এদিকে বাড়ি ঘরও কম। বহু দূরের কয়েকটা বাড়ি থেকে ক্ষীণ সন্ধ্যের শাঁখের আওয়াজ ভেসে আসছে। আমরা দিঘির যে পারে ছিলাম, রাস্তা তার উল্টো দিকে, তাই দিঘির পাড় ঘেঁষে বুনো ঝোপ পেরিয়ে মূল পায়ে হাঁটা পথে যেতে হবে আমাদের। পায়ের নিচে শুকনো পাতার মর্মর শব্দ আর কানে তালা ধরিয়ে দেওয়া ঝিঁঝি পোকার শব্দ ছাড়া অন্য কোনো শব্দই নেই। হঠাৎই প্রীতম মুখ খুলল। আচ্ছা ভজনদা, এই নষ্ট চাঁদটা কি গো? কি হয় আজকের দিনে? ভজনদা প্রায় ধমকে ওঠে, তবে ওর স্বরের রাগ ছাড়াও অন্য কিছুও ছিল। সেটা ভয় নাকি অন্য কিছু তা জানি না। তোমরা মুখ বুঝিয়ে চলো দেখি, অত কথা বলুনি তো, আর বলার জায়গাও পেলে না তুমি। প্রীতম আর কথা বাড়ালো না। সৌনকের হাতের টর্চটা হঠাৎই প্রায় নিভে এলো। কিন্তু সকালেই দাদু দুটো টর্চে ব্যাটারি ভরেছেন, তা আমি নিজের চোখে দেখেছি। তাহলে হঠাৎ কি হলো? 2-4টে চড় থাপ্পড় মেরেও কোনো লাভ হলো না। কয়েকবার দপদপ করেই নিভে গেল। অগত্যা ফোনের ফ্ল্যাশটাই জ্বালতে হলো। খানিক দূর এগোনোর পর হঠাৎ অরিজিৎ বলে উঠল। আমি সৌনকের পিছনেই ছিলাম, অরি আমারও একটু পিছনে, আর তারও পিছনে ভজন। কি হলো দেখি তো, কারা তো সাহস? বৃন্দাবন ঠাকুরের নাতি ভজন ঠাকুর আমি। কে এলো আমার সামনে? আজ তোর শেষ, তোরে আজ মা কালীর চরণে চড়াবো। কথাগুলো রীতিমতো হুঙ্কারের ধাঁচে বলে দৌড়ে অরিজিতের কাছে এগিয়ে যায় ভজনদা। অরি ওর ফোনের ফ্ল্যাশ দিয়ে কিছু একটা দেখতে গিয়েই যেন খুব চমকে ওঠে। আরে কোথায় গেল? এখানেই তো ছিল। কি ছিল বলবি তো? একটা কালো কুকুর। জানিসই তো আমার কুকুরে বড্ড ভয়। অনেকক্ষণ ধরে আশেপাশে আসছিল, 2-4 বার হাত পা তুলে তাড়ানোরও চেষ্টা করি, কিন্তু খানিক আগে প্যান্টের হাঁটুর কাছে টান পড়তে দেখি একটা প্যান্ট কামড়ে ধরার চেষ্টা করছে। কিন্তু এখন তো নেই। যদি পালিয়েও যেত তাকে তো দেখা যেত। আশপাশ তো ফাঁকাই, গেল কোথায়? হয়তো তোর চোখের ভুল।
আর অরি, আমি তো তোর পাশেই ছিলাম, কোনো কুকুর তো দেখিনি। কি বলছিস কি তুই অর্ক? এত বড় কুকুরটা ওই দিঘির পাড় থেকে ওঠার সময় থেকেই তো পিছু নিয়েছে, দেখিস নেই? অর্ক আবার কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেটা বলতে না দিয়েই ভজনদা বলে উঠল, দা বাবু, ও যেখানের জিনিস সেখানে ফিরে গেছে, তোমরা পা চালাও দেখি। কিন্তু আর এক বিপত্তি দেখা দিল। আমাদের কারোর হাতেই মোবাইলের চার্জ নেই। কম বেশি সবারই চার্জ ছিল। এভাবে একসাথে সবার ফোনের চার্জ ড্রেন আউট হতে পারে না। অজানা আশঙ্কায় গাটা শিরশির করে উঠল। কিন্তু অদ্ভুতভাবে ভজনদার হাতের টর্চটা দিব্যি জ্বলছে। দেখলাম ভজনদার মুখের রেখাগুলো বদলে যাচ্ছে ধীরে ধীরে। ওর চোয়ালের রেখা আরও প্রকট হয়ে উঠেছে। ও গম্ভীর গলায় বলল, দা বাবুরা, একে অপরের হাত ধরে নিন। আমি সামনে আলো দেখাতে দেখাতে নিয়ে যাব, তবে হাত যেন ধরা থাকে, ভুল না হয়। ওর স্বরে আদেশের কড়া সুর। ও সৌনকের ডান হাতের কবজিটা শক্ত করে ধরল। সৌনক অর্কর, তারপর প্রীতম, অরি, আর শেষে আমি। কারো মুখে কোনো কথা নেই। আমরা যেন দম দেওয়া পুতুলের মতো হেঁটে চলছি। হঠাৎ করে কানের কাছে যেন কারো শ্বাস অনুভব করলাম। একবার নয়, পরপর 3 বার। আর সাথে যেন কিছু অনুচ্চারিত শব্দ। হয়তো সেভাবে কিছুই শুনছি না, কিন্তু স্পষ্ট কারো উপস্থিতি টের পাচ্ছি। আমি মনকে শাসন করলাম। এমনিতে আমি ভূত প্রেতে বিশ্বাস করি না, তবে আজ যা সব ঘটনা ঘটে চলেছে তাতে মন একটু হলেও বিকল হয়েছে। আমি জিতেন্দ্রিয় নই। একটা অজানা অস্বস্তি যেন চেপে বসছে মনে। ওরি, কি করছিস? আরে তোর নখগুলো যে আমার কবজিতে ফুটে যাচ্ছে, একটু হালকা করে হাতটা ধর ভাই, লাগছে তো। কুঁকিয়ে উঠল প্রীতম। অরি কোনো উত্তর দিল না। খানিক পর আবার প্রীতম আমাকে বলে উঠল, এই রাজা, তুই আমার হাত ধর তো, ওরিকে শেষে দে। উফ, হাতটা আলগা করে ধর, খুব লাগছে। মস্করা করছিস নাকি? কথাটা কানেই তুলছিস না যে? এই অরি, কি রে, ওভাবে ওকে ভয় দেখাচ্ছিস নাকি? করিস না ভাই, তুই এদিকে আয়, আমি মাঝে থাকছি। আমার কথাটা শেষ হওয়ার সময়ও দিল না অরিজিৎ। খুব জোরে চেঁচিয়ে বলে উঠল। আমাদের কথার মধ্যেই ভজন টর্চটা আমার দিকে ঘুরিয়েছিল। সেই আলোয় স্পষ্ট দেখলাম যাকে, সে আর যেই হোক আমাদের বন্ধু অরিজিৎ নয়। চোখ দুটো টকটকে লাল, আর তার মাঝে মণি দুটো কেমন যেন মলিন হলুদ। উফ, সে বিভৎস দৃষ্টির দিকে বেশিক্ষণ তাকানো যায় না। প্রীতম লক্ষ্য করেছে, সেও আপ্রাণ চেষ্টা করছে হাতটা ছাড়িয়ে নেওয়ার, কিন্তু কিছুতেই পারছে না। অরি প্রবল আক্রোশে আমার দিকে তেড়ে আসছে। আমি ভয়ে চোখ বন্ধ করে ফেললাম। আর সেই মুহূর্তে ভজনের হুঙ্কার কানে এলো। ও ডান হাতের পাঞ্জাটা অরির মাথায় রেখে চোখ বুজে কি যেন বলতে লাগলো। প্রথমে অরির চোখের চাহনি বা ঠোঁটের কোণে ক্রূর হাসির কোনো পরিবর্তন না হলেও ধীরে ধীরে ওর মুখের ভাব বদলাতে থাকে।
শেষে হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ে। এবার ভজনদা মেঠো পথ থেকে এক খাবলা ধুলো মাটি তুলে তাতে কি সব মন্ত্র পড়ে অরির মাথায় গায়ে ছিটিয়ে দেয়, সাথে আমাদেরও। অরির শরীরটা এলিয়ে শুয়ে পড়ল মাটিতে। ভজনদা অরির প্রায় 6 ফুটের শরীরটা অবলীলায় কাঁধে তুলে বজ্রগম্ভীর স্বরে বলল, মায়ের নামে শপথ করে বলছি, যদি আবার আমাদের সাথ নিস তো আজই তোরে নিকেশ করব। তুই তোর গণ্ডির বাইরে এসে বড্ড ভুল করেছিস। তবে যা, খবরদার বলছি। তারপর বাম হাতে সৌনকের হাতটা ধরল। সৌনক আমার, তারপর প্রীতম, শেষে অর্ক। চলেন দা বাবুরা, কোনো ভয় নেই, মনে মনে মায়ের নাম নিন। কিন্তু হাঁটতেও যেন স্বচ্ছন্দ বোধ করছি না, গা ভারী লাগছে। তবে ওই দিঘি আর প্রাসাদের সংলগ্ন এলাকাটা পেরিয়ে আসার পর ধীরে ধীরে শরীরটা সুস্থ মনে হতে লাগলো। বাড়ি ফিরেই ভজনদা আমাদের উঠোনে তুলসীতলার সামনে দাঁড় করিয়ে রেখে গেল। এতক্ষণে অরিজিৎ কিছুটা সুস্থ হয়ে উঠেছে, তবে ওর চোখ মুখ যেন বড় ক্লান্ত। ভজনদা আমাদের বাড়ির ভিতরে যেতে মানা করে গেল। কিছু পরে 1 ঘটি গঙ্গা জল এনে সবার গায়ে মাথায় ছিটিয়ে দিয়ে ভজনদা বলল, দা বাবুরা, পরনের সব জামা কাপড় খুলে ফেলবেন, ওদের পরশ পাওয়া পোশাক যেন ঘরে না ঢোকে। আমরা ওর কথা মতোই কাজ করলাম। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে খাবার ঘরে এসে বসলাম। দাদু আগে থেকেই ছিলেন, বললেন, আগে তোমরা খেয়ে নাও, তারপর বাকি কথা। আমি এই জন্যই সন্ধে লাগাতে বারণ করেছিলাম। অরি দাদু, এখন কেমন বোধ করছো? অরি ফ্যাকাশে হেসে ঘাড় নেড়ে বোঝালো সে ভালো আছে। আমি বললাম, কিন্তু দাদু, আজ যে ঘটনাগুলো আর তার সাথে ভজনদার ওরম ব্যবহার সবার কি তালগোল পাকিয়ে যাচ্ছে। খুব স্বাভাবিক রাজা দাদু ভাই, মনে প্রশ্ন আসা খুব স্বাভাবিক। তবে আজ নয়, কাল সকালে বলবো সব। আজ এমনিতেও তিথিটা ভালো নয়, এসব কথা থাক। আমরা আর কিছু বললাম না, তবে মনটা বড্ড উন্মুখ উতলা হয়ে রইল। খাওয়া দাওয়ার পর যে যার ঘরে চলে গেলাম। পুরনো দিনের বাড়ি, বিশাল বড় বড় ঘর। একটা ঘরে আমি, সৌনক আর অরি, অন্য ঘরে প্রীতম আর অর্ক। আমাদের ঘরে 2টো খাট, একটায় আমি একা, অন্যটায় সৌনক আর অরি। সন্ধ্যের ঘটনা আমাদের যুক্তিবাদী শিক্ষিত মনকে এমন নাড়া দিয়েছে যে সেভাবে কেউই যেন কথা বলতে পারছে না, ইচ্ছেও করছে না। ঠান্ডার দিন, লেপ গায়ে টেনে নিতেই চোখে ঘুম নেমে এলো। মাঝরাতে একটা অস্বস্তিতে ঘুমটা ভেঙে গেল। ঘুম চোখে বুঝলাম খুব ঠান্ডা লাগছে, কিন্তু গায়ের লেপটা তো ঠিকই আছে, জানলাও বন্ধ। তাহলে হালকা নীল নাইট বাল্বের আলোয় বুঝলাম ঘরের দরজা হাট করে খোলা। আরও অবাক হলাম এটা দেখে যে অরি উঠে বসেছে, খাটের ধারে পা ঝুলিয়ে মোহগ্রস্তের মতো দরজার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আমি কয়েকবার ওকে ডাকলাম, দেখলাম আমার ডাক ও যেন শুনতেই পাচ্ছে না। সৌনককে ডাকতে লাগলাম, কিন্তু সৌনকও যেন মায়া ঘুমে আচ্ছন্ন। এমন সময় হঠাৎ দেখলাম অরি উঠে দাঁড়িয়ে দরজার দিকে এগোতে লাগলো। আমি আর বসে থাকতে না পেরে বালিশের পাশে রাখা টর্চ আর মোবাইলটা নিয়ে ওর পিছনে যেতে গিয়ে দেখি কোথায় কি
অরি তো নেই। এই কয়েক সেকেন্ডে ঘাট থেকে নেমে দরজা দিয়ে বেরিয়ে যাওয়াটাও তো সম্ভব নয়। তাড়াতাড়ি দরজা দিয়ে বেরিয়ে দেখি ও সিঁড়ি দিয়ে নিচে নেমে গেছে। আমি ওর পিছনে দৌড়তে দৌড়তে অর্ক প্রীতমের নাম করে চেঁচাতে লাগলাম, কিন্তু অর্করা তো দূর। বাড়ির বামুন, চাকর, দারোয়ান কারোরই সাড়া পেলাম না। সবাই যেন কোনো এক জাদু ঘুমে আচ্ছন্ন। এই অবস্থায় অরিকে একলা ছাড়া সম্ভব নয়। অগত্যা একাই ওর পিছনে দৌড়াতে লাগলাম, কিন্তু অবাক লাগছিল এটা দেখে যে অরি স্বাভাবিক ছন্দে হাঁটছে, কিন্তু আমি রীতিমতো দৌড়েও ওর নাগাল পাচ্ছি না। বাড়ির চৌহদ্দি ছাড়িয়ে মেঠো রাস্তায় গিয়ে পড়েছে অরি। কোথায় যাচ্ছে, কেন যাচ্ছে, কোন অমোঘের টানে যাচ্ছে জানি না। আমি শুধু এটুকু জানি, অরি যে সর্বনাশের পথে যাচ্ছে, আমাকে সেই পথ থেকে ওকে ফিরিয়ে আনতেই হবে। বেরোনোর সময় চাদর বা গরম পোশাক পরার কথা খেয়াল ছিল না। টি শার্টের উপর একটা হাত কাটা পাতলা সোয়েটারই পরা ছিল। ঠান্ডাটা ক্রমশ অসহনীয় হয়ে উঠছে, কিন্তু এই রুদ্ধশ্বাস পরিস্থিতির চাপে কপালের কিনারায় বিন্দু বিন্দু ঘামও জমে উঠেছে। অরি কলের পুতুলের মতো হেঁটেই চলেছে। আমি ওকে অনুসরণ করা ছাড়া আর কী বা করতে পারি জানি না। তবে আমার মনে একটা আশঙ্কা ঘনীভূত হচ্ছে, আর সেই আশঙ্কার কল্পনা মাত্রই আমার শিরদাঁড়া দিয়ে একটা বড় স্রোত বয়ে গেল। যদিও গ্রামের পথ ঘাট একই রকম লাগে, তবু যেন মনে হচ্ছে এই রাস্তায় আগে এসেছি। হ্যাঁ, কোনো ভুল নেই, এ তো সেই রানীর দিঘি পার। মনে মনে প্রমাদ গড়লাম। তাহলে সমস্ত যুক্তি বুদ্ধি দিয়ে যে বিষয়টাকে অগ্রাহ্য করতে চাইছিলাম সেটাই আবার সামনে এসে দাঁড়ালো। কি করব আমি এখন? ভজন যে বলেছিল আর ভয় নেই, তবে সে কি আমাদের সাথে বাড়ি পর্যন্ত? কথাটা কল্পনা মাত্রই স্পষ্ট বুঝলাম। আমার শরীরটা ঠিক সন্ধ্যের মতো ভারী হয়ে যাচ্ছে। বুঝতে পারছি সব, কিন্তু কিছু করতে পারছি না। আপ্রাণ চিৎকার করছি, অরি দাঁড়া, যাস না ওদিকে, কথা শোন, ফিরে আয়। কিন্তু অরি তো এখন এই পৃথিবীর থেকে বিচ্ছিন্ন। কোনো অজ্ঞাত বাজিকরের হাতের পুতুল সে, কিন্তু কার হাতের? মাথাটা ঘুরছে আমার। দিঘির জলের ওপর কুয়াশার পুরু আস্তরণ। এ যেন কুয়াশা নয়, মায়া মেঘ সারা পৃথিবীকে ঘিরে রেখেছে, ঢেকে রেখেছে। আমার মাথাটা বেশ হালকা লাগছে। মনে এক অদ্ভুত ভালো লাগা ভাব, প্রশান্তি, মুক্তির স্বাদ, একটা পেলব নারী স্পর্শ আমার সমস্ত শরীরে, সমস্ত সত্তায়। অদ্ভুত তুরীয় উন্মাদনা ঢেকে ফেলেছে আমার মন আর মননকে। আমি তো অরির পিছু নিয়ে এখানে এসেছি ওকে বাঁচাতে, কিন্তু এখন চেষ্টা করেও ওর জন্য চিন্তা করতে পারছি না আমি। এই অদ্ভুত ভালো লাগার আবেশ যেন নাগ পাশে বেঁধেছে আমায়। নিজের ভেতর এক অদ্ভুত চিন্তার পরিবর্তন উপলব্ধি করছি। একটি আমার স্বাভাবিক সত্তা, যে বন্ধুর বিপদ আশঙ্কা করে তাকে বাঁচানোর জন্য এই মাঝরাতে দৌড়ে এসেছে, কিন্তু আরেকটি সত্তা এই মুহূর্তে খুব সুখ, শান্তি, আনন্দ উপলব্ধি করছে। মনে হচ্ছে আমার পরম কাম্য প্রেয়সীর নিবিড় আলিঙ্গনে জীবনের সব কামনা চরিতার্থ হয়েছে, আর কিচ্ছু চাওয়ার নেই, পাওয়ার নেই। আমি অরিজিতের বিপদের কথা চেয়েও চিন্তা করতে পারছি না। বড় অদ্ভুত পরিস্থিতি। দ্বিতীয় সত্তাটি ক্রমশ প্রথম স্বাভাবিক আমিটিকে যেন জোর করে ঘুম পাড়িয়ে দিচ্ছে। দূরে কুয়াশার পাতলা চাদরে ঘেরা এক লাস্যময়ী কুহকিনী মায়ায় যেন ডাকছে। আরে ওই তো অরি, ওই মোহিনীর সাথে অরিও এগিয়ে চলেছে। হঠাৎ একটু স্বাভাবিক অনুভব করলাম। অরি, এই অরি দাঁড়া, কোথায় যাচ্ছিস?
কে ওই মহিলা তোর সাথে? দাঁড়া, বলছি। কিন্তু মুহূর্তের মধ্যে পুনরায় সেই সুখ সান্নিধ্য আমায় জড়িয়ে ধরল। মনে আদিম সুখের অপ্রতিরোধ্য লিপ্সার কামনা আনমনে উচ্চারণ করে ফেললাম, অরি একটু দাঁড়া, আমিও আসছি। এতক্ষণে অরির গতি যেন খানিক শ্লথ হলো। অরি আর ওই মায়া সঙ্গে নিয়ে একটু থমকে গেল, যেন আমার জন্যই ওরা প্রতীক্ষমান। আমি অমোঘের টানে এগিয়ে চলেছি। মানুষের পদস্পর্শ রহিত এই পথে প্রচুর কাঁটা ঝোপ। সেই বুনো কাঁটা লেগে পা ক্ষতবিক্ষত হচ্ছে, বুঝতে পারছি কিন্তু পরোয়া করছি না। আমার প্রেয়সী যে অপেক্ষা করছে, এই পৃথিবীতে আর কোনো কিছু ভার কেউই আমার জন্য মানে রাখে না। আমি এগিয়ে চলেছি অমোঘের টানে। পা দুটো যেন চেয়েও এগোতে পারছি না। অস্বাভাবিক ঠান্ডায় নিঃশ্বাস নেওয়া দুষ্কর, তবু মাথা উঁচু করে একটু বাতাস মুখে টানতে চাইছি আমি। আমাকে যে প্রেয়সীর কাছে যেতে হবে, অরির কাছে যেতে হবে। ওই তো মায়া মাতোয়ারা চোখে আমার দিকে চেয়ে আছে, সেই অনামী সুন্দরী। আমি যাব, আমাকে যেতেই হবে। কিন্তু পা দুটো যেন আটকা পড়ে যাচ্ছে। যতই এগোনোর চেষ্টা করছি ততই আরো বেশি করে ডুবে যাচ্ছে পাঁকে। ফুসফুসটা একটু বাতাসের জন্য আকুল। গলা মুখ ভরে গেছে ঠান্ডা হিমেল জলে। চোখের সামনে আর অরি নেই। কোথায় সেই সুন্দরী? আমি কোথায়? বুকটা যে ফেটে যাচ্ছে। একটু বাতাস চাই, কিন্তু পাচ্ছি না। চারিদিকে এত জল কি করে এলো? আমি যে সাঁতার জানি না। বুক আর কপালের দুপাশে অসম্ভব চাপ অনুভব করছি। সারা শরীর কুঁকড়ে যাচ্ছে অনির্বচনীয় যন্ত্রণায়। সারা পৃথিবীতে শুধু একটাই রং, এখন কালো। চেতনার শেষ বিন্দুটিতে একটা প্রবল টান অনুভব করলাম, ব্যাস। তারপর সব অন্ধকার। কপালে একটা নরম ঠান্ডা হাতের স্পর্শে ঘুম ভাঙল। চোখ খুলতেই এক রাশ উজ্জ্বল আলো যেন ঝাঁপিয়ে পড়ল চোখে। খুব চেনা একটা কণ্ঠস্বর আবেগ মিশ্রিত কপট রাগ দেখিয়ে বলে উঠল, খুব খেল দেখালি তো, একবার সেরে ওঠ বেটা, পিটিয়ে তোকে খুন করে ফেলবো। গলাটা সৌনকের, চোখে আলোটা সয়েছে এতক্ষণে। ধীরে ধীরে চেনা হাসি মুখগুলো চোখের সামনে ভেসে উঠছে, তবে মাথা এখনো ভারী লাগছে, ঘুম পাচ্ছে। আমি চোখ বুঝলাম। প্রায় সারাটা দিন ঘুমিয়ে বিকেলের দিকে খানিক স্বাভাবিক আর সুস্থ বোধ করলাম। দাদুর হুকুমে গরম দুধের গ্লাস দিয়ে গেল চাকর। এক নিঃশ্বাসে শেষ করলাম সেটা, যেন কত কালের ক্ষুধা। আমি দাদুকে কিছু জিজ্ঞেস করার আগেই উনি যেন মনের কথা বুঝে নিয়ে বললেন, জানি রাজা, তোমার মনে অনেক প্রশ্ন, আমাদেরও অনেক কিছু জানার আছে তোমার থেকে। সব হবে, এখন তুমি পেট ভরে খাও। প্রায় 3 দিন তুমি জ্বরে বেহুশ ছিলে। ওই অবস্থায় ডাক্তারের ইঞ্জেকশন আর স্যালাইন ছাড়া কিছুই তোমার পেটে পড়েনি দাদু ভাই। খাওয়া দাওয়ার পর ডাক্তারবাবু এসে চেক করে গেল। বললেন আমার বিপদ কেটেছে, তবে আরও কিছুদিন মেডিকেশনটা কন্টিনিউ করতে হবে আর রেস্ট নিতে হবে। সবাই স্বস্তির নিঃশ্বাস নিল। সন্ধেবেলা দাদু, আমরা 5 জন আর ভজনদা সবাই বসার ঘরে জমা হলাম। সবার ভিতরেই চাপা উত্তেজনা স্পষ্ট। দাদুই শুরু করলেন,
আমি বিস্তারিতভাবে যা যা অনুভব করেছিলাম সবটা বললাম। শুনতে শুনতে সবার চোখে মুখে বিস্ময় আর ভয়ের খেলা স্পষ্ট দেখতে পেলাম। বললাম, অরি, তোকে নিয়ে খুব চাপে ছিলাম। তুই যে ঠিক আছিস দেখে শান্তি পেলাম। তোর কি কোনো স্লিপ ওয়াকিংয়ের প্রবলেম আছে? ও আকাশ থেকে পড়ল। কি পাগল হলি নাকি? তুই যেদিন রাতে বেরিয়ে গেছিলি সেদিন তো আমি ঘর থেকেই বেরোইনি। জিজ্ঞেস কর সবাইকে। হ্যাঁ রাজা, অরি ঠিক বলেছে। ও আমার পাশেই শুয়েছিল। ইনফ্যাক্ট ভোর রাতে আমিই ওকে ডেকে তুলি ঘুম থেকে। এবার অবাক হবার পালা আমার। কি বলছিস শোনক, আমি এত ভুল দেখেছি? হ্যাঁ রাজা, সৌনক আর ওরি ঠিকই বলছে। আর ওরি তো আমাদের ঘরে গিয়ে আমাকে আর অর্ককে ডেকে আনে। ভজনদা এতক্ষণ চুপ করেছিল, এবার মুখ খুলল। রাজাদা বাবুর কোনো দোষ নেই কো। ও শয়তানি ওরি দাদা বাবুকে দেখিয়ে মায়া করে ওনাকে টেনে নিয়ে গেছিল। শয়তানির স্বভাব মরেও শেষ হয়নি। জোয়ান ছেলে মরদ দেখলেই ওর চোখ দিয়ে লালা ঝরে। দাদু, পুরো বিষয়টা গুলিয়ে যাচ্ছে, আরো কাইন্ডলি একটু গুছিয়ে বলবেন? বলছি দেখো, তোমরা এগুলো কতটা বিশ্বাস করবে বা করবে না তা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। জানোই তো, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। তো আজ থেকে বহুকাল আগে, তখন আমার ঠাকুরদাদার বাবা যুবক। সেই সময় ইংরেজরা সবে জমিয়ে বসেছে। তবে গ্রাম দেশে তখনও জমিদার, ছোট রাজা বা ভূস্বামীদের প্রভাবই বেশি ছিল। যে ভাঙা প্রাসাদটি দেখলে, ওটা ছিল এখানে জমিদার ভৈরব রায়ের। অনেকে বলে ভোরাই গ্রামের নাম ওনার নামেই হয়েছে, তবে কোনো প্রমাণ্য তথ্য নেই। যাই হোক, রাজা বেশ প্রজাবৎসল ছিলেন। ঐশ্বর্যও ছিল প্রচুর। তবে রাজা দেশ ঘুরতে আর ব্যবসা করতে খুব উৎসাহী ছিলেন। তার ঐশ্বর্যের সিংহভাগই এসেছিল ব্যবসা থেকে। জমিদারি তিনি পেয়েছিলেন উত্তরাধিকার সূত্রে। ব্যবসার কাজে বহু মাস বা প্রায় বছর তিনি বাইরে থাকতেন। যখন ফিরতেন, গ্রাম সাজত নববধূর সাজে। গ্রামে যেন উৎসব লেগে যেত। এমনই একবার তিনি ফিরলেন, তবে একা নন, সাথে তার নবপরিণীতা, তপ্ত কাঞ্চন বর্ণা সুন্দরী। তবে চোখ মুখের ভাব ঠিক বাঙালিদের মতো নয়। রানী ছিলেন আসাম দেশের মেয়ে। তাদের কিভাবে পরিচয় বা কেনই বা বিয়ে, তা কেউই জানতে পারেননি। তবে রাজা ভৈরব রায় জানিয়েছিলেন, ওনার প্রাণ বাঁচিয়েছিলেন রানী রুক্মিণী। রানী রূপসী, সাথে বিদুষীও। অল্প দিনেই তিনি জমিদারির রাশ হাতে তুলে নেন। রাজা যেহেতু দীর্ঘদিন ব্যবসার কাজে বাইরে থাকতেন, তাই এতদিন জমিদারিটা বস্তুত কর্মচারীদের হাতেই ছিল। সব কিছু ভালোই চলছিল। রানীর পারদর্শিতায় জমিদারির আয়, উপায়, আকার, বহর আরও বাড়তে থাকে। গ্রামের ছেলেরা রাজবাড়িতে বা জমি ইত্যাদিতে নতুন কাজে নিযুক্ত হয়। রানীর ইচ্ছায় এই বিশাল দিঘি খনন হয়। দিঘির পাড়ে প্রমোদ ভবন তৈরি হয়। এক কথায় ভোরাই গাঁয়ের সোনার সময় তখন। কিছুদিন পর গুঞ্জন উঠল যে রাজ্যে
বা তার আশেপাশের অঞ্চল থেকে বেশ কিছু যুবক নিখোঁজ। বিষয়টা খোঁজ তল্লাশ করতে গিয়ে এক হাড় হিম করা তথ্যের হদিশ মেলে। এসবের পিছনে আসল মানুষ রানী রুক্মিণী। রাজা ভৈরব রায় বেশিরভাগ সময় দেশ গাঁয়ের বাইরে থাকার ফলে রানীর এই অপকীর্তির সুযোগ হয়েছিল ভালোই। তিনি যুবক ছেলেদের কাজের অছিলায় নিয়োগ করতেন, তারপর তাদের মধ্যে থেকে পছন্দ মতো বেছে নিতেন একজনকে। নিজের লিপ্সা মিটলে তাকে খুন করে দিঘির জলে বিসর্জন দিতেন। এতক্ষণ এক নাগারে কথাগুলো বলে একটু থামলেন দাদু। এই ফাঁকে সৌনক বলল, কিন্তু দাদু, আগে কখনো এসব শুনিনি তো। আসলে ঘটনাটা তো অনেক পুরনো, আর তাছাড়া এখানে মানুষ এখনো ওই রানীর নাম নেওয়া অকল্যাণের মনে করে। অর্ক উদ্গ্রীব হয়ে বলে, তারপর কি হলো দাদু? বলছি আসলে রানীর সাথে ওদের দেশ থেকে বেশ কিছু সেবক, দাসী, রাঁধুনি এবং এক পূজারী এসেছিল। তখনকার দিনে এমন চল ছিল, বিয়ের পর যৌতুক স্বরূপ মেয়ের বাড়ি থেকে কাজের লোক ইত্যাদি পাঠানো হতো। যাই হোক, তো এই অনুচররা রানীর সব অপকর্ম ঢেকে রাখত। লোক মুখে এমনও শোনা গেছিল যে রানীর ওই পুরোহিত আসলে ছিল তন্ত্রসিদ্ধ, এবং রানীও তন্ত্রবিদ্যায় মোক্ষ লাভের জন্যই বিভিন্ন পুরুষ সঙ্গ করতেন এবং তাদের বলি দিতেন। তারপর ওই দিঘির জলে এমনও শোনা যায় একবার রানী অবৈধ সম্বন্ধের জেরে গর্ভবতী হয়ে পড়েন এবং সন্তান জন্মের পর তাকে জ্যান্ত ওই দিঘির জলে ডুবিয়ে মারেন। তবে পাপের ঘোড়া একদিন না একদিন পূর্ণ হয়। গ্রামে হঠাৎই এক যোগী সিদ্ধ পুরুষ এসে হাজির হন, সাথে তার 2 যমজ নবযুবা ছেলে। গ্রামের যেসব মায়েরা তাদের ছেলে হারিয়েছিল তারা সেই যোগীর শরণাপন্ন হয়। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে জানতে পারেন যে রানী রুক্মিণী ও তার সেই পুরোহিত দুজনেই পিশাচ সিদ্ধি লাভ করেছে, আর সেটা এখানে আসার অনেক আগে। কামাক্ষার ডাকিনী সিদ্ধ ওরা। সন্দেহ হয় হয়তো রাজা ভৈরব রায়কেও মায়া বলে বশ করে বিয়ে করেছিল নিজের বড় কোনো অভীষ্ট সিদ্ধির জন্য। ওদের শেষ করতে হলে তন্ত্র আশ্রয় করেই করতে হবে। উপায় খুবই কঠিন। কোনো পবিত্র কুমার যুবা চরম অন্তরঙ্গ মুহূর্তে রানীকে আলিঙ্গনরত অবস্থায় নিজ হাতে যদি রানীর শ্বাসরোধ করতে পারে তবেই রানীর শেষ হবে। এছাড়া স্বাভাবিকভাবে ওকে নিকেশ করলেও রুক্মিণী পিশাচিনী হয়ে সকলের প্রভূত অনিষ্ট করবে। শুধু তাই নয়, রানীর সাথে সেই ছেলেটিকেও জীবন্ত ওই দিঘির জলে বিসর্জন দিতে হবে, না হলে রানীর আত্মাকে বেঁধে রাখা যাবে না।
এই সব উপায় ঠিক হওয়ার পর মূল সমস্যা হলো এমন ছেলে পাবেন কোথায় যার মনে সাহস আর সাথে এত বড় ত্যাগের ইচ্ছা থাকবে। অবশেষে সেই যোগীর এক ছেলেই এগিয়ে আসে নিজের জীবন বলি দিতে। যোগীও বুকে পাথর বেঁধে রাজি হন। সব কিছু প্ল্যান মাফিক চলে। ছেলেটি কর্মচারী হিসাবে যোগ দেয়। খুব সহজে তার দিব্য কান্তি রানীর নজর কাড়ে। আসে সেই চরম মুহূর্ত, শেষ হয় রানী। এরপর যোগী ঠাকুর পূজা মন্ত্র সহকারে তার জীবন্ত ছেলের শরীরের সাথে আলিঙ্গনরত মৃত রানীর শরীর রূপার পাতলা সুতোর মতো তার আর রুদ্রাক্ষের মালা দিয়ে সহস্র পাকে জড়িয়ে বেঁধে ফেলেন। তাদের পায়ের সাথে বেঁধে দেওয়া হয় ভারী পাথর। তারপর নিজের হাতে সকলের মঙ্গলের জন্য রানীর দিঘিতে বিসর্জন দেন। নিজের প্রাণের ধনকে ওই পিশাচির হাতে। এরপর গ্রামের ক্ষুব্ধ মানুষ একে একে রানীর এই পাপ কাজে জড়িত সব অনুচরদেরকে নিকেশ করে। শেষে ধরা হয় সেই পূজারীকে। তাকে শুলে দেওয়ার আগে সে কি এক মন্ত্র বলে একটা শাপ দিয়ে যায়। প্রতি চন্দ্রগ্রহণের পর যে অমাবস্যাটি আসবে সেটা যদি মঙ্গলবারে পড়ে বা হয়, তাহলে সেই তিথিতে একদিনের জন্য রানীর আত্মা মুক্ত হবে এবং সে তার বদলা নেবে। মানে নষ্ট চাঁদ কি? হ্যাঁ, ভোরাই গায়ে এই রকম তিথিকে আমরা নষ্ট চাঁদ বলি। দাদু, সেই যোগী আর তার এক ছেলের কি হলো? তাকে গ্রামের মানুষ মাথায় করে রাখল, কিছুতেই ছাড়তে চাইল না। রাজা ভৈরব রায় বাণিজ্য থেকে ফিরে এসে সব শুনলেন। ওনার কিছু কর্মচারী সব জেনে শুনেও চুপ থাকতে বাধ্য হলো। তারাও সাক্ষী দিল। দিঘির চর থেকে অনেকগুলো অর্ধগলিত সব উদ্ধার হলো। সব বুঝে উনিও যোগীকে থেকে যেতে অনুরোধ করলেন। রাধা মাধব আর মা কালীর দেউল করে দিলেন ওর পিছনে যোগীর জন্য একটা গোছানো আশ্রম। বংশ পরম্পরায় তারা এখানেই থেকে যান। যতদিন পিশাচিনী আছে তাকে হারানোর জন্য ওই বংশের মানুষজনও আছেন। আজও এই ভোরাই গাঁয়ের রক্ষক হিসাবে বংশ পরম্পরায় তারা গাঁয়ের কবচ হিসাবে সবার রক্ষা করে চলেছেন, যেন সাক্ষাৎ জীবন্ত কবচ। সে কি, ওনারা এখনো আছেন? কোথায় থাকেন দাদু ওনারা? কাল একবার দেখা করতে যাব তাহলে। হ্যাঁ, বেশ তো। আচ্ছা দাদু, আমার সেদিন রাতের অভিজ্ঞতা তো সব আপনাদের বললাম, কিন্তু সে রাতে আমার কি হয়েছিল আর আমাকে বাঁচালোই বা কে? যে বাঁচালো সেই বলুক না হয়। কর্তা বাবা, আপনি বলেন না কেনে? না ভজন, তা হয় না, তুমি বলো। বেশ, কি আর বলবো, আমার ঘুম বরাবরই পাতলা। সেদিন রাতে দা বাবুর গলা শুনলাম, যেন কাকে ডাকতে ডাকতে বেরিয়ে গেলেন। গতিক ভালো না বুঝে আমিও পিছু নিলাম, কিন্তু কিছুতেই দা বাবুর নাগাল পাচ্ছি না।
আমি বুঝলাম যে ওই শয়তানি নজর পড়িছে। সেই সন্ধেবেলা ওর কোনো সাঙ্গপাঙ্গ কুকুর রূপে দা বাবুদের সাথে নিয়েছিল, ডেকে গিয়েছিল আর কি। তারপর ওই শয়তানি রাতে শিকারে বেরিয়েছিল। খানিক সময়ের জন্য আমাকেও ধাঁধায় ফেলে দিয়েছিল, তাই একই পথে বারবার ঘুরে মরছিলাম। আর তারপর বাবা ঠাকুরের শরণ নিলাম, ঠাকুর দাদা বৃন্দাবন ঠাকুরের নাম করলাম, ব্যাস চোখের সামনে সব ধাঁধা কেটে গেল। দেখি কি সর্বনাশ, রাজা দাদা দিঘির জলে মুখ পর্যন্ত ডুবিয়ে দিয়েছে। ডেকেও লাভ হবে না জানতুম, তাই মায়ের নাম নিয়ে ঝাঁপায় পড়লুম। চুলের মুঠি ধরে টেনে নিয়ে আসলাম পাড়ের কাছে। তা বাবুর হয়তো একটু লেগেছে, কান ধরে খেওয়া চেয়ে নিচ্ছি। ভজনদা, ভজনদা কি বলছো তুমি? তোমার জন্য আজ আমি বেঁচে আছি, ক্ষমা চেয়ে ছোট করো না আমায়। সবাই প্রায় হাঁ করে কথাগুলো শুনছিল। এরপর সৌনকই মুখ খুলল। উফ, কি থ্রিলিং ব্যাপার! সেই যোগীর বংশধরদের সাথে দেখা করতে হবে। কোথায় থাকে তারা দাদু? এই গ্রামে নিশ্চয়। এত উতলা হয়েও না দাদু ভাই, আর তোমরা তো তার সাথে অলরেডি পরিচিত। আমরা সবাই প্রায় সমস্বরে কি বলে লাফিয়ে উঠলাম। এই যে শ্রীমান ভজন, ভজনের ঠাকুরদা ছিলেন সেই যমজ ভাইয়ের একজন। অন্যজন তো আত্মহুতি দেন সবার স্বার্থে। মা কালীর বরপুত্র ওরা বংশ পরম্পরায়। আমাদের 5 জোড়া বিস্মিত বিস্ফারিত চোখ শ্রীমান ভজন ঠাকুরের ওপর। এবার বুঝতে পারলাম কাল কেন সবার হাতের আলো নিভে যেতেও ওনার হাতের টর্চটা ঠিকঠাক জ্বলছিল। কেনই বা কুকুরটা ওনার হাঁক পাড়া মাত্রই উধাও হয়ে গেছিল। কেনই বা সে রাতে সবাই মায়া ঘুমে আচ্ছন্ন থাকা সত্ত্বেও শুধু উনিই আমার ডাকটা শুনতে পেয়েছিলেন। কিন্তু এত কিছু কর্মকাণ্ডের কাণ্ডারি যেন সম্পূর্ণ ভাবলেশহীন। ভেবে অবাক লাগলো কিভাবে বংশ পরম্পরায় একটা পরিবার একটা গোটা জনপদের জীবন্ত রক্ষা কবচ হয়ে দায়িত্ব পালন করে চলেছে, অথচ বিন্দুমাত্র আড়ম্বর বা গর্ব নেই তার জন্য। এতটা ক্ষমতাধারী মানুষটি বাইরে থেকে যেন কি আট পৌড়ে সোজা সাপটা। আমাদের শিক্ষিত মন অনেক কিছুই মানতে চায় না, তবে চোখের সামনে জীবন্ত ইতিহাসকে কিভাবেই বা অগ্রাহ্য করি। সত্যি, ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন। এই গল্পের প্রশ্নগুলির সঠিক উত্তর দিতে হলে কমেন্টে জানান গল্পটি আপনার কেমন লাগলো, আর সেই কমেন্টের স্ক্রিনশট নিয়ে আমাদের মেসেজ করুন 85 15 81 83 82 এই নাম্বারে, আর ওখানে লিখে দিন প্রশ্নের 3টি সঠিক উত্তর, আর জিতে নিন নগদ টাকা পুরস্কার। তবে মনে রাখবেন, যে 10 জন প্রথম তাদের মন্তব্য কমেন্টে জানাবেন তাদেরকেই আমরা পুরস্কার দিতে পারবো। তাহলে শুনলেন তো আজকের গল্প। এইবার আমরা হাজির আজকের গল্পের 3টি প্রশ্ন নিয়ে। 1. গল্পে উল্লিখিত গ্রামের নামটি কী ছিল? 2. গ্রামের প্রাচীন জমিদারের নাম কী ছিল? 3. নষ্ট চাঁদের রাত বলতে গল্পে কোন তিথিকে বোঝানো হয়েছে? আর সাথে এই ভিডিওর পিন কমেন্টে দেওয়া হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করতে ভুলবেন না কিন্তু, কারণ গল্প শোনো টাকা যেত কন্টেস্টের সমস্ত রকমের আপডেটস আপনারা পাবেন ওই হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমেই। প্রশ্নগুলির উত্তর দিয়ে দিন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে, আর জিতে নিন নগদ টাকা পুরস্কার। আর কেমন লাগলো আজকের গল্প জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে একটা লাইক করতে পারেন, আর আরও ভালো লাগলে শেয়ার করতে পারেন আপনার পরিচিত মহলে। তাহলে আজকে এইটুকুই থাক। ভালো থাকবেন আর শুনতে থাকবেন হরেক রকম গল্প 2.0।